দাদা বলছিলাম শান্তিপুর গ্রামটা কি এদিকে? হ্যাঁ, এদিক দিয়ে 100 গজ পা হাঁটলেই শান্তিপুর গ্রাম। কিন্তু তুমি এখন ওদিকে কেন যাচ্ছ? আসলে শান্তিপুর গ্রামে আমার বন্ধুর বাড়ি, তাই তার সাথে দেখা করতে যাচ্ছি। যেও না বাবা, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় সেখানে কেউ যায় না, জায়গাটা খুব অভিশপ্ত। অন্ধকার বিরাজমান হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ভূতের উৎপাত হয়। আজকের দিনে দাঁড়িয়েও আপনি ভূতে বিশ্বাস করেন? ধন্যবাদ, আসছি আমি। যেও না বাবা, বিপদে পড়বে। এখনই বাড়ি ফিরে যাও। আজকালকার মানুষেরা এখনো ভূতে বিশ্বাসী, কিন্তু ওনার কথা কি সত্যি ফেলে দেওয়ার মতো? লোকটির কথা তোয়াক্কা না করে অনির্বাণ এগোতে থাকে শান্তিপুরের দিকে। এর আগে অনেকবারই সে শুনেছে শান্তিপুর নাকি ভূতেদের গ্রাম, কিন্তু এখন সে এগুলো নিয়ে আর ভাবছে না। 5 বছর পর তার বন্ধু তাকে দেখে কতটাই না খুশি হবে সেটা ভাবতেই সে এখন ব্যস্ত। সন্ধ্যা হতে হতেই অনির্বাণ তার বন্ধু সুভাষের বাড়ি এসে পৌঁছায়। তার বাড়িতে একটিও আলো জ্বলছিল না। শুধু তারই না, পুরো গ্রামটিও একেবারে অন্ধকার হয়ে গেছে। সুভাষ, সুভাষ, বাড়িতে আছিস? সুভাষ দরজাটি খোলা মাত্রই নিমিষের মধ্যে অনির্বাণকে টেনে ভিতরে নিয়ে যায়। কিরে, তুই এখানে এসেছিস কেন? কেন, আমি এসেছি, তুই খুশি হসনি? খুশি হয়েছি, কিন্তু তুই এই সময় এসেছিস কেন? জানিস না এই গ্রামে সূর্য ডোবার পর আসা বারণ? চুপ করে ঘুমিয়ে পড়। যা কথা হওয়ার কাল সকালে কথা হবে। এই গ্রামে অন্ধকার নেমে আসার পর সবাই ঘুমিয়ে পড়ে। কেন, এখনই তো এলাম, ঘুমিয়ে পড়বো? হ্যাঁ, ঘুমিয়ে পড়তে হবে অনির্বাণ। জেগে থাকলে সে কোনো না কোনো ছলনা করে বার করবেই আমাদের। কে বার করবে? ভূত? তুইও এসবে বিশ্বাস করিস? ভাবতে পারিনি এটা। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কালকেই আমাদের গ্রামের রামুদা মারা গেল। সে কাজ করে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার নেমে এলো, আর তার আর যাওয়া হলো না। দয়া করে বলছি, ঘুমিয়ে পড় অনির্বাণ। আর যে যতই ডাকুক, বাইরে কিন্তু বের হবি না। এসব শোনার পর অনির্বাণের কি আর ঘুম আসে? তার মন খুঁতখুত করতে লাগলো। কি আছে এই গ্রামে? আদৌ সেটা কি ভূত, নাকি গ্রামের মানুষদের ভুল ভাবনা? এমনই ভাবতে ভাবতে কখন যে মাঝরাত হয়ে গেল বুঝতেই পারল না সে। হঠাৎ করে দরজার ওপার থেকে এক কণ্ঠ ভেসে আসলো। অনি, বাবা অনি। এত রাতে মা কিভাবে এলো এখানে? অনির্বাণ, খোল বাবা দরজাটা, আমি তোকে দেখতেই এসেছি। কিরে, খোল দরজাটা। হ্যাঁ মা, যাই। তখনই সুভাষ লাফিয়ে এসে দরজার সামনে অনির্বাণকে আটকায়। অনির্বাণ, কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই তোকেও ডেকেছে সে। শুনিস না ওর কথা, ওটা ছলনা ওর। আরে আমার মা এসছে, আমাকে ডাকছে, সর এখান থেকে। কোনো ছলনা টলনা না। আমি কিন্তু কারো আওয়াজ শুনতে পারছি না অনির্বাণ, এগুলো ছলনা। ঘুমিয়ে পড় তুই, আর একদম এসবে কান দিবি না। অনির্বাণ একবার ব্যাপারটা পুরোটা ভেবে দেখল। হ্যাঁ, ঠিকই তো। মা কিভাবে এত রাতে আসবে? মাকে তো বলে এসেছি, মা তো এসব গ্রামের রাস্তাই চেনে না। সেই আওয়াজটি আসা বন্ধ হয়ে গেল। অনির্বাণ ও সুভাষ ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পরও অনির্বাণের মন থেকে যেন সেই কৌতূহল যাওয়ার নামই নিচ্ছিল না। কাল তোর কি হয়েছিল? ওভাবে দরজা খুলতে যাচ্ছিলি কেন রাতে? ভাগ্যিস আমি দেখেছি, না দেখলে কি হতো জানিস তুই? আরে আমি স্পষ্ট শুনেছি কাল রাতে মা আমাকে ডাকছে, তাই তো ওভাবে দরজা খুলতে গিয়েছিলাম। যদি তুই দরজা খুলে ফেলতিস, তাহলে এখন আমি আর তুই এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমার এখনো কেন জানি না বিশ্বাস হচ্ছে না। হতে পারে আমি ভুল শুনেছি, কিন্তু ভূত হবে না। বাদ দে, চল গ্রাম থেকে ঘুরে আসি। তারা বাড়ি থেকে বার হতেই গ্রামের মহাজন সাহেবের সাথে তাদের দেখা। কি রে সুভাষ, শুনেছিস কাল রাতের ঘটনা? কি হয়েছে কাল রাতে মহাজন সাহেব? কাল রাতে মোহন মারা গেছে। কি বলছো? মোহনদা মারা গেছে? হ্যাঁ, তার স্ত্রীর মুখ থেকে শুনেছি কাল। সে হুট করে কোনো একটা আওয়াজ পেয়ে মনে হয় বাইরে বেরিয়ে যায়। তার স্ত্রী মৃত্যুর ভয় ছিল বলে সে বেরোয়নি। তার মৃতদেহ আজ ভোরবেলায় সে বড় গাছটার নিচে পাওয়া গেছে। সুভাষ ও অনির্বাণ নীরব হয়ে গেল। অনির্বাণ গভীর চিন্তায় পড়ে গেল। দিনের পর দিন এত মানুষ কিভাবে মারা যাচ্ছে? এখানে আসতেই না শুনলাম রামদা মারা গেল, এখন শুনছি মহেন্দা। কিন্তু কেন হচ্ছে এসব? এসবের উত্তর বার করার জন্য সে আরো কিছুদিন এই গ্রামে থাকার সিদ্ধান্ত নেয়। আচ্ছা সুভাষ, এই ছেলেটিকে? এ আমার বন্ধু অনির্বাণ, কাল এসেছে।
ওকে বলে দিও অন্ধকার নামার পর বাইরে যাতে ঘোরাফেরা না করে, যদি জীবন থেকে বঞ্চিত না হতে চায়। লোকটি কি হুমকি দিয়ে গেল আমায়? না না, মহাজনবাবু একটু এমনই, ওসব বাদ দে। সেদিন বিকেলে সুভাষের বাড়ির বাইরে কথা বলতে থাকে। অনির্বাণ, আমাকে কিছু কাজে পাশের গ্রামে যেতে হবে। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তো রাতে তো আর ফিরতে পারবো না, তাই একবারে কাল সকালে ফিরবো আমি। তাহলে কি আজ রাতে একাই থাকবো আমি? হ্যাঁ, তোকে একাই থাকতে হবে, ঘর থেকে বের হবি না কিন্তু। না না, তুই না ফেরা অবধি বার হবো না আমি, তুই নিশ্চিন্তে আয়। কি ভাবছিস? তোর মনে কি চলছে আমি জানি না? দয়া করে ঘরের ভেতরেই থাকিস, কোনো কিছু রহস্য ভেদ করতে হবে না তোকে। দুশ্চিন্তা করিস না, অন্ধকার নেমে আসার পর আমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বো। সুভাষ বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে যায়। অনির্বাণ বলেছিল যে সে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু এদিকে সে দরজা খুলে কিছু একটা অস্বাভাবিক হওয়ার অপেক্ষায় বসে আছে। আজ জেনেই ছাড়, এই গ্রামের লোকেদের হওয়া মৃত্যু অস্বাভাবিক নাকি পুরোটাই কাকতালীয়। অনেক সময় পেরিয়ে যায়, কোনো রকম অস্বাভাবিক কিছু অনির্বাণ লক্ষ্য করে না। অস্বাভাবিক কিছু না হওয়ায় অনির্বাণ ঘরের বাইরে বেরিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটতেই সে একজনকে দেখতে পায়। অনির্বাণ তার উদ্দেশ্যেই এগোতে থাকে। কি হে বালক, এত রাতে কোথায় চললে? ঘুম আসছিল না, তাই ভাবলাম অল্প হেঁটে আসি। তুমি সুভাষের বন্ধু, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? তোমার বন্ধু আমাকে খুব ভালোভাবে চেনে, তুমি আমায় কালটু বলে ডাকতে পারো। তা আজ তো তোমার বন্ধু বাড়িতে নেই, একা একা বাড়িতে থাকবে? তার চেয়ে বরং আমার বাড়ি চলো। হ্যাঁ, যাওয়াই যায়। আচ্ছা খালটুদা, আপনি এত রাতে বাইরে, আপনার ভয় করছে না? কিসের ভয়? হ্যাঁ রে ভালো, ফুটটুট কিছু হয় না, সবই মনের ভুল। তারা দুজনেই সেই লোকটির বাড়ির দিকে হাঁটা শুরু করে। খালটুদা, তুমিই হয়তো গ্রামের এমন একজন মানুষ যে কুসংস্কারে বিশ্বাসী না। সেই লোকটি কথার উত্তর দিল না, চুপ করে হাঁটতে থাকে। আচ্ছা খালটুদা, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? লোকটি এখনো চুপ করে রইল। তোমার বাড়ি আর কত দূর? লোকটি এবারও চুপ করে রইল। হাঁটতে হাঁটতে তারা এক বড় গাছের সামনে চলে আসে। এটা কি সেই গাছ যেটার কথা মহাজন সাহেব বলেছিল? আচ্ছা কার্টুদা, রামু কিভাবে মারা গিয়েছিল সে ব্যাপারে জানো কিছু? আমার মৃত্যু কি করে হয়েছিল সেটা জানতে হলে তোকেও মরতে হবে। ভয়ে ভরা দৃষ্টিতে লোকটির দিকে তাকালো অনির্বাণ। লোকটি পিছনে ঘুরতেই অনির্বাণের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তুইও মরবি, তোকেও মরতে হবে। সেই লোকটি অনির্বাণের দিকে এগোতে থাকে। অনির্বাণ ভয়ে এক পা করে পিছনে থাকে। নিজের চোখে এমন এক দৃশ্য দেখবে সে কোনোদিন কল্পনাও করেনি। সে ভেবেই নিয়েছিল আজ হয়তো তার জীবনের শেষ রাত। ঠিক তখনই একটি শব্দে লোকটি অদৃশ্য হয়ে যায়, আর তখনই এক হাত অনির্বাণের গলা টিপে ধরে। সে বুঝেই গিয়েছিল এটা মানুষ। তার কোমরে রাখা ছুরি দিয়ে সে আঘাত করে সেই ব্যক্তির উপর। বুকে হাতে সে ছুরি চালাতে থাকে বাঁচার আশায়। লোকটি ব্যথা সহ্য করতে না পেরে অনির্বাণকে ওখানেই ফেলে পালিয়ে যায়। উফ, এই যাত্রায় বেঁচে গেলাম। অনির্বাণ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। তার বন্ধু সুভাষ বাড়ি এসে দেখে অনির্বাণ ঘুমোচ্ছে। যাক, ছেলেটি রাতে বের হয়নি তাহলে। আমি ওদিকে বেকার চিন্তা করছিলাম। সুভাষ, শান্তিপুর গ্রামের ভূতের রহস্য ভেদ করে ফেলেছি। কি বলছিস? কিভাবে? তার মানে তুই কাল রাতে বাইরে গিয়েছিলি? তুই কি জানতে চাস কি রহস্য এই গ্রামের? হ্যাঁ অবশ্যই। তাহলে আমি যেটা বলছি সেটা কর। তুই ঠিক বলছিস তো? এমনটা করা কি ঠিক হবে? হ্যাঁ, একদম ঠিক হবে। তুই মহাজন সাহেবকে ডেকে পাঠা। অনির্বাণের কথা মতো সুভাষ মহাজন সাহেবকে ডাকে তার বাড়িতে আসার জন্য। হ্যাঁ বলো সুভাষ, এত সকাল সকাল ডাকলে আমাকে? কোনো জরুরি কথা ছিল নাকি? জরুরি কথা আমার ছিল মহাজন সাহেব। বলো অনির্বাণ, কি এমন জরুরি কথা তোমার? এই গ্রামে ভূতের নামে আপনি মানুষ কেন হত্যা করেন মহাজন সাহেব? কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি জানো?
একদম মহাজন সাহেব, একজন মানুষরূপী জানোয়ারের সাথে কথা বলছেন, যে নিজের স্বার্থের জন্য নিরীহ মানুষের হত্যা করে। কোনো প্রমাণ ছাড়াই তুমি এত বড় বড় কথা বলছো। তুমি জানো এর ফল কি হতে পারে? আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না মহাজন সাহেব। কাল রাত্রে আপনি আমার উপর আক্রমণ করেছেন, ধস্তাধস্তিতে আপনার হাতে প্রিয় তাবিজটি সেখানেই পড়ে যায়, আর আপনি সেটা না নিয়েই পালিয়ে যান। নিজের সীমা অতিক্রম করছো অনির্বাণ। আমি আমার চাকু দিয়ে আপনাকে অজস্র আঘাত করেছি, আমি নিশ্চিত। আর এত আঘাতের দাগ এক সিদ্ধ তান্ত্রিক ছাড়া কেউ ঠিক করতে পারে না মহাজন সাহেব। বলুন, কেন মানুষ হত্যা করেন আপনি? নিজের মুখে স্বীকার করবেন নাকি আমি গ্রামবাসীদের সবটা জানাবো? জেনেই যখন গেছো তখন শোনো। তন্ত্রবিদ্যায় সিদ্ধ অমর পণ্ডিত হতে চেয়েছিলাম আমি। নিজের শরীরে রক্ত ধরে রেখে 101টি প্রাণের বলি দিতে হতো যেখানে নিজেকে অমর করার জন্য। 100টি প্রাণ আমি পেয়ে গিয়েছিলাম। রাতের অন্ধকারে শেষ একটি প্রাণ খোঁজার জন্য বাইরে বেরোতে তোমাকে আমি সেই গাছের নিচে দেখতে পাই। ভেবেছিলাম তোমার প্রাণ নিয়ে আমি অমর হয়ে যাব, কিন্তু আমার শরীরে রক্ত বার করে তুমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে দাওনি। আমি বাধ্য হয়েছিলাম সেই সময় সেখান থেকে চলে যেতে। কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? তোমার আমি এমন ক্ষতি করব, তোমার বন্ধু তোমার লাশকে চিনতে অস্বীকার করবে। কিন্তু তার আগে যদি আমি আপনার কোনো বড় ক্ষতি করে ফেলি? গ্রামবাসীরা শুনছেন তো, আমাদের মহাজন সাহেব তান্ত্রিক। সমস্ত গ্রামবাসীরা মহাজনের কথা প্রথম থেকেই শুনছিল। এত কিছু শুনেই তারা তাদের রাগকে আর ধরে রাখতে পারে না। তারা মহাজনকে ঘিরে ধরে, যার পরিণতি স্বরূপ মহাজনের মৃত্যু ঘটে। মেরেই ফেলবো আজকে। তাহলে শান্তিপুর গ্রামের ভৌতিক ঘটনার রহস্য ভেদ করা হলো। হ্যাঁ, আর এখানে কখনো কারোর মৃত্যু হবে না। আমি আসি তাহলে। ও হ্যাঁ, কালটুদাকে চিনিস তুই? হ্যাঁ, রামুদাকেই আমি কালটুদা বলে ডাকতাম। তুই কি করে জানলি? না না, কিছু না, আসছি আমি। হ্যাঁ, সাবধানে যাস। যদি এত কিছু মহাজন সাহেব করে থাকে, তাহলে রাতে ঘটে যাওয়া ঘটনা ও তার মার কণ্ঠে অনির্বাণকে ডাকা, এগুলো কি স্বাভাবিক?